প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অনার্স দ্বিতীয় বর্ষে আমি তোমাদেরকে যে কোর্সটি পড়াই সে কোর্সটি হলো ভারতে মোগলদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই কোর্সের যে টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব, এ দ্বন্দ্বের কারণ ও ফলাফল সম্পর্কিত। মুঘল সম্রাট শাহজাহানের শেষ জীবন ছিল অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। সম্রাট শাহজাহানের শেষ জীবনের অত্যন্ত দুঃখ দুর্দশা, হীন অবমাননাকর অবস্থার যে কারণটি ছিল সেটি হলো তার পুত্রদের মধ্যে উত্তরাধিকার প্রশ্নে দ্বন্দ্ব এবং বিজয়ী পুত্র কর্তৃক তাকে কারারুদ্ধ করে রাখা। প্রসঙ্গত উল্লেখ্য যে 1657 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং চারদিকে গুজব রটিয়ে পড়ে যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এই গুজবকে মিথ্যা প্রমাণ করার জন্য সম্রাট শাহজাহান অসুস্থ অবস্থাতেই ঝারকা দর্শনে উপস্থিত হন। তবে গুরুতর অসুস্থ থাকায় সম্রাট অভিজাত আমোত্তদরকে তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে শাহজাদা দারা শিকোর আদেশ মান্য করতে নির্দেশ দেন। সম্রাটের নির্দেশে সম্রাটের পক্ষে রাজকার্য পরিচালনা করা শুরু করেন শাহজাদা দারা শিকো। তখন দূরবর্তী প্রদেশসমূহে কর্মরত দারা শিকোর অপর তিন ভাই সম্রাট শাহজাহানের জীবিত থাকার ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে এবং কিন্তু পরে অবশ্য তারা জানতে পারে যে সম্রাট শাহজাহান তখনও মৃত্যুবরণ করেনি। তো সম্রাট শাহজাহান মৃত্যুবরণ না করলেও দারা শিকোর অপর তিন ভাই অর্থাৎ সম্রাট শাহজাহানের অপর তিন পুত্র দারা শিকোকে রাজকার্য পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য তারা রুষ্ট ছিল। এজন্য এবং তারা রুষ্ট হয় এবং তাদের ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চিত হয়ে পড়ে। এই অবস্থায় সম্রাটের মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে সিংহাসন অধিকার প্রশ্নে তার চার পুত্র অর্থাৎ সম্রাট শাহজাহানের চার পুত্র রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে জড়িয়ে পড়েন। শাহজাহানের পুত্রদের মধ্যকার উত্তরাধিকার সংগ্রাম মুঘল ইতিহাসে এক মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা। সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী ছিলেন মমতাজ মহল। উত্তরাধিকার সংগ্রামের সময় সম্রাট শাহজাহান ও মমতাজ মহল দম্পতির চার পুত্র ও দু কন্যা জীবিত ছিল। কন্যাদের মধ্যে জাহানারা ছিলেন বড় এবং রওশনারা ছিলেন ছোট। 6 ভাই বোনের সকলেই উত্তরাধিকার সংগ্রামে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। সম্রাট শাহজাহানের পুত্রদের যোগ্যতা ও চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ সম্রাট শাহজাহানের যে চার পুত্র ছিল তাদের কীরকম যোগ্যতা ছিল এবং তাদের যেই চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেই চারিত্রিক বৈশিষ্ট্য এখন আলোচনা করব। সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে সবার বড় ছিলেন তার নাম ছিল দারা শিকো। দ্বিতীয় পুত্র তার নাম ছিল শাহ সুজা। তৃতীয় যে পুত্র ছিল তার নাম ছিল আওরঙ্গজেব এবং চতুর্থ পুত্র তার নাম ছিল মুরাদ। এই চার ভাইয়ের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতা ও সামর্থ্যের পার্থক্য ছিল। উত্তরাধিকার সংগ্রাম সম্পর্কে আলোচনার পূর্বে এ বিষয়ে অর্থাৎ সম্রাট শাহজাহানের চার পুত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং যোগ্যতা সম্পর্কে আলোচনা করা আবশ্যক। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সংগ্রামকে প্রভাবিত করেছিল। শাহজাদা দারা শিকোর চারিত্রিক বৈশিষ্ট্য: সম্রাটের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো ছিলেন পাঞ্জাব, কাবুল ও দিল্লির শাসনকর্তা। অর্থাৎ পাঞ্জাব প্রদেশ, কাবুল প্রদেশ এবং দিল্লির শাসনকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন শাহজাদা দারা শিকো। তবে তিনি প্রায়শই পিতার সাথে আগ্রায় থাকতেন। অর্থাৎ বেশিরভাগ সময়ই তিনি অর্থাৎ দারা শিকো পিতা সম্রাট শাহজাহানের সাথে আগ্রাতেই থাকতেন। সম্রাট শাহজাহান তার এই প্রিয় পুত্রকে শাহ বুলন্ত ইকবাল অর্থাৎ সর্বোচ্চ ভাগ্যের প্রভু উপাধি দিয়েছিলেন। তার জন্য রাজসিংহাসনের নিচে একটি সোনালী আসন স্থাপন করা হয়েছিল। অর্থাৎ দারা শিকোর জন্য রাজসিংহাসনের নিচে একটি সোনালী আসন স্থাপন করা
হয়েছিল এবং রাজপরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র সম্রাটের সামনে বসার অনুমতি পেয়েছিলেন। 42 বছর বয়স্ক দারাশিকো পণ্ডিত, বিদ্বান ও মার্জিত রুচি জ্ঞানসম্পন্ন ছিলেন। তিনি সিয়রুল আউলিয়া ও মজমুল বাহারাইন নামে দুটি গ্রন্থের রচয়িতা ছিলেন। ধর্মবিশ্বাসে তিনি ছিলেন প্রপিতামহ আকবরের ন্যায় উদার ও সর্বধর্ম সারগ্রাহী। তিনি অত্যন্ত উৎসাহের সাথে বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন। তিনি মুসলিম সুফি ও হিন্দু বেদান্ত পণ্ডিতদের সাথে সমানভাবে মিশতেন। ব্রাহ্মণ পণ্ডিতদের সহায়তায় নিজে অর্থবেদ ও উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করেন। তিনি হিন্দু ইসলাম ধর্মের মধ্যকার পৌত্তলিকতা সম্পর্কিত, অর্থাৎ হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যকার যে প্রভেদ, সে প্রভেদ স্বীকার করতেন না। তার রচিত তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক একটি পুস্তিকায় তিনি পৌত্তলিকতা ও ইসলামকে প্রায় যমজ বোন হিসেবে ব্যাখ্যা করেন। ধর্ম বিষয়ে তার এ উদার মনোভাবের কারণে রক্ষণশীল মুসলিম সমাজের কাছে তিনি ঘৃণার পাত্র ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দাম্ভিক, স্পষ্টভাষী, দুর্বিনীত ও ঔদ্ধত্যপূর্ণ প্রকৃতির ব্যক্তি। সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্রকে অত্যধিক স্নেহ করতেন ও ভালোবাসতেন। অতিরিক্ত পিতৃবাৎসল্যের কারণে তিনি প্রয়োজনীয় সামরিক ও প্রশাসনিক শিক্ষা গ্রহণ করতে পারেননি। ফলে তার মধ্যে শাসন দক্ষতা ও রণনৈপুণ্যের যথেষ্ট অভাব ছিল। দারার মধ্যে একজন সুকবি ও উন্নত চিন্তার দার্শনিকের গুণাবলী থাকলেও ভারতবর্ষকে শাসন করার মতো গুণাবলী তার মধ্যে ছিল না। দ্বিতীয় পুত্র শাহজাদা শাহ সুজার চারিত্রিক বৈশিষ্ট্য। শাহ সুজা ছিলেন বাংলা ও উড়িষ্যার সুবেদার। তিনি অনেক সদ্গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সাহসী, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন, কূটকৌশলী ও সুনিপুণ যোদ্ধা। তার প্রখর রাজনৈতিক জ্ঞান ও প্রশাসনিক যোগ্যতাও ছিল। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অমায়িক ও সদালাপী। তবে তিনি ছিলেন ইন্দ্রিয়বিলাসী ও আয়েসী, অর্থাৎ ভোগবিলাসিতাপূর্ণ জীবনযাপন, আরামায়েশ করা, এইসব ছিল তার চারিত্রিক একটি বৈশিষ্ট্য। তার মধ্যে মদ ও হেরেমের প্রতি ছিল ব্যাপক আসক্তি। তিনি তার আমোদ প্রমোদের খাস দাস ছিলেন এবং একবার তিনি অসংখ্য নারী দ্বারা পরিবেষ্টিত হলে সারা রাত নাচে, গানে ও মদ্যপানে কাটিয়ে দিতেন। মাদকাসক্তি ও হেরেমের প্রভাবে তিনি অকর্মণ্য হয়ে পড়েছিলেন। ধর্মবিশ্বাসে শাহ সুজা ছিলেন শিয়া ধর্মাবলম্বী। আর এ কারণে সুন্নি মুসলমানদের নিকট তিনি ছিলেন অপছন্দের একজন ব্যক্তি। তৃতীয় পুত্র শাহজাদা আওরঙ্গজেবের চারিত্রিক বৈশিষ্ট্য। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে তৃতীয় পুত্র আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে যোগ্য। যুদ্ধবিদ্যা ও প্রশাসন পরিচালনায় তিনি সমান দক্ষ এবং প্রখর কূটনীতিজ্ঞান সম্পন্ন ছিলেন। তিনি পরিশ্রমী ও গভীর কূটনৈতিক ও সামরিক জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতার অধিকারী ছিলেন। একজন যোগ্য সমরনেতা হিসেবে তিনি অনেক যুদ্ধ জয়লাভ করেন। তিনি নির্মল, নিষ্কলুষ চরিত্র গুণের অধিকারী ছিলেন। মুঘল পরিবারের উচ্চাকাঙ্ক্ষা ও ইন্দ্রিয় পরায়ণ হেরেমের জীবনের অন্তরালে আওরঙ্গজেব সম্পূর্ণ ব্যতিক্রম চরিত্রের অধিকারী ছিলেন বলে অনেক ঐতিহাসিকরা মত প্রকাশ করেন। একজন সুন্নি মুসলমান হিসেবে ধর্মীয় আচরণ অনুশাসন প্রতিপালনে তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তাই গোঁড়া মুসলমানদের তার প্রতি ছিল আকুণ্ঠ সমর্থন। দাক্ষিণাত্য ছাড়াও তিনি গুজরাটের সুবাদার হিসেবে দায়িত্ব পালন করেন। চারিত্রিক গুণাবলী ও শাসনযোগ্যতার নিরিখে তিনি নিঃসন্দেহে সম্রাট শাহজাহানের উত্তরাধিকারী হিসেবে যথার্থ দাবিদার ছিলেন। চতুর্থ পুত্র শাহজাদা মুরাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ ছিলেন গুজরাটের সুবাদার। তিনি সাহসী ও রণকৌশলী যোদ্ধা ছিলেন। তবে সাহসী হলেও তার মধ্যে নেতৃত্ব গুণের অভাব ছিল। রাজনীতি ও কূটনীতির প্রশ্নে তিনি ছিলেন অপরিপক্ক।
তিনি ছিলেন সরল ও উদার মনের একজন মানুষ। কোনো কুটিলতায় তিনি বিশ্বাস করতেন না, তবে তিনিও শাহ সুজার মতোই উচ্ছৃঙ্খল ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। প্রবল ইন্দ্রিয় বিলাসিতার ইন্দ্রিয় শক্তির কারণে রাজনীতি ও প্রশাসন পরিচালনায় তিনি বিশেষ তেমন কৃতিত্ব দেখাতে পারেননি। তিনি নীতিজ্ঞানহীন ভোঁতা মস্তিষ্ক সম্পন্ন ছিলেন। তার মধ্যে প্রয়োজনীয় কূটনীতিক জ্ঞান ও দূরদর্শিতার প্রচণ্ড অভাব ছিল বলে ইতিহাসবিদগণ মনে করেন। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ মুঘল সাম্রাজ্যে উত্তরাধিকার প্রশ্নে সংঘাত সংঘর্ষ একটি অনিবার্য অভিশাপে পরিণত হয়েছিল। বলা হয় যে প্রতি বছর বর্ষার প্রাদুর্ভাবের মতো মুঘল যুগে সম্রাটের মৃত্যু সম্ভাবনা দেখা দিলে উত্তরাধিকারকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ প্রায় যেন একটি অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছিল। সম্রাট শাহজাহানের রাজত্বের শেষকালেও উত্তরাধিকার নিয়ে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের পিছনে নানা কারণ ছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন, যেমন সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব। সিংহাসন লাভ বিষয়ে মুঘলদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। ইসলাম ধর্মীয় জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকার সুনির্দিষ্ট নয়, ফলে সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নে মুসলিম বিশ্বে বিরোধের ঘটনা নজিরবিহীন নয়। পূর্ববর্তী মুঘল সম্রাটদের আমলেও এর বিরোধ ও ভাতৃ সংঘাতের দৃষ্টান্ত দেখা যায়। সম্রাট শাহজাহানের রাজত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বস্তুত কোনো সুষ্ঠু উত্তরাধিকার নীতি না থাকায় সিংহাসন লাভে প্রত্যাশীগণ আকাঙ্ক্ষা পূরণে জীবন বাজি রাখতেও কুণ্ঠিত হতেন না। তরবারির সাহায্যেই তারা উত্তরাধিকার প্রশ্নটির মীমাংসা করার চেষ্টা করতেন। সিংহাসনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বীর মধ্যে পরিস্থিতি এমন দাঁড়াতো যে তারা মনে করত তখ্ত ওয়া তক্তা, অর্থাৎ হয় রাজসিংহাসন অথবা কফিন। উত্তরাধিকার ও সিংহাসনকে কেন্দ্র করে সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যেও বাস্তবে এই চিত্রই পরিলক্ষিত হয়। শাহজাহানের পুত্রদের চারিত্রিক বৈপরীত্য। পূর্ববর্তী আলোচনায় দেখা যায় যে সম্রাট শাহজাহানের 4 পুত্রের মধ্যে ব্যক্তিগত চরিত্র ও গুণাবলীর যথেষ্ট পার্থক্য ছিল। অর্থাৎ আমি আগেই উল্লেখ করেছি, সম্রাট শাহজাহানের যে 4 পুত্র ছিল, 4 পুত্রের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল 4 রকম, অর্থাৎ চারিত্রিক বৈপরীত্য ছিল ব্যাপক। তাদের চারিত্রিক যোগ্যতা, তাদের ব্যক্তিগত যোগ্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ধর্মবিশ্বাস প্রভৃতি বিষয়ে তাদের মধ্যে ব্যাপক বৈপরীত্য লক্ষ্য করা যায়। চারিত্রিক বল, গুণ, গরিমা, অভিজ্ঞতায় আওরঙ্গজেবের তুলনায় উদারমতি, কিন্তু রাজনৈতিক দক্ষতা, প্রশাসনিক জ্ঞান ও সমর কৌশলে অনভিজ্ঞ দারাশিকোর প্রতিদ্বন্দ্বিতার কোনো সামর্থ্যই ছিল না। সুজা ও মুরাদও আওরঙ্গজেবের যোগ্যতার নিকটে একেবারেই নিষ্প্রভ ছিলেন। শাহজাদাদের চারিত্রিক গুণাবলী ও বৈপরীত্য উত্তরাধিকার সংঘাতকে ত্বরান্বিত করেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। পুত্রদের প্রতি সম্রাট শাহজাহানের বৈষম্যমূলক আচরণ। পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংগ্রামের জন্য সম্রাট শাহজাহান নিজেই অনেকাংশে দায়ী ছিলেন বলে মনে করা হয়। পিতা হিসেবে পুত্রদের প্রতি তিনি সম আচরণ করেননি। তার 4 পুত্রের মধ্যে আওরঙ্গজেব সবচেয়ে সুযোগ্য ও সিংহাসনের উপযুক্ত হওয়া সত্ত্বেও দারাশিকোর প্রতি অন্ধ স্নেহের কারণে তিনি আওরঙ্গজেবের প্রতি সুবিচার করেননি। দারার প্ররোচনায় সম্রাট আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের সুবেদার পদ থেকে অপসারিত করা ছাড়াও গোলকুন্ডা ও বিজাপুর বিজয়ের গৌরব থেকে বঞ্চিত করেন। দারাশিকোর কুমন্ত্রণায় সম্রাট তার অন্য পুত্রদের প্রতি আপত্তিকর ভাষায় পত্র লিখে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছিলেন। সম্রাট শাহজাহানের 3 পুত্রের প্রতি এরূপ বিরূপ ও বৈষম্যমূলক আচরণের কারণে উত্তরাধিকার দ্বন্দ্ব অপরিহার্য হয়ে পড়ে। দারাশিকোর ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস। শাহজাদা দারাশিকোর ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াস ও ভাইদের প্রতি তার কপট আচরণ, দুর্ব্যবহার ও দুরভিসন্ধি শাহজাহানের শাসনামলের উত্তরাধিকার দ্বন্দ্বকে ত্বরান্বিত করেছিল। বস্তুত দারাশিকোই ছিলেন সকল গোলযোগের মূল হোতা। সম্রাট শাহজাহানের গুরুতর অসুস্থতার সময় একমাত্র দারাই আগ্রায় ছিলেন এবং তিনিই সম্রাটের পক্ষে রাজকার্য পরিচালনা করেছিলেন।
অসুস্থ সম্রাট নিজে তখন জীবনের আশা ত্যাগ করেছিলেন এবং এ কারণে তিনি তার স্নেহের জ্যেষ্ঠ পুত্র দারার উপর শাসনভার অর্পণ করেন। উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক অফিসারদেরকে দারা শিকোকে ভাবী সম্রাট হিসেবে মান্য করার নির্দেশ প্রদান করা হয়। দারা এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি সম্রাটের অসুস্থতার খবর এবং রাজদরবারের সকল তথ্য গোপন রাখার জন্য তার ভাইদের কর্মক্ষেত্রে নিয়োজিত লোকদেরকে কঠোর নির্দেশ দেন। রাজধানীর সাথে সংযোগ রক্ষাকারী বাংলা, গুজরাট ও দাক্ষিণাত্যের পথে পরিব্রাজক ও সংবাদ আদান প্রদানকারীদের আসা যাওয়া বন্ধ করে দেন। রাজধানীদের ভাইদের জায়গির ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শাহজাদা আওরঙ্গজেবের অধীনে কর্মরত সুযোগ্য সেনাপতিদেরকে রাজধানীতে ডেকে আনা হয়। ক্ষমতা কুক্ষিগত করার মানুষে দারার এরূপ অশুভ আচরণ আওরঙ্গজেব সহ তার ভাইদেরকে ক্ষুব্ধ করে তোলে, যার শেষ পরিণতি হল উত্তরাধিকার সংগ্রাম। উত্তরাধিকার দ্বন্দ্বের গতি প্রকৃতি। সম্রাট শাহজাহান যখন গুরুতরভাবে অসুস্থ, তখন দারা শিকোর বিভিন্ন রকম কপটাচরণে তার ভাইদের মনে সন্দেহের উদ্রেক হয়। তারা ধারণা করেন হয়তো সম্রাট শাহজাহানের মৃত্যু হয়েছে। তাই তারা প্রত্যেকেই সিংহাসন লাভের জন্য তৎপর হয়ে ওঠেন। ভাইদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলার সুবেদার শাহ সুজা ও গুজরাটের সুবেদার মুরাদ। শাহ সুজা বাংলার রাজমহলে এবং মুরাদ আহমেদাবাদে নিজেদেরকে সম্রাট হিসেবে ঘোষণা দিয়ে রাজকীয় উপাধি গ্রহণ করেন। তারা নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা অঙ্কন করেন। কনিষ্ঠ শাহজাদা মুরাদ রাজকীয় উপাধি গ্রহণ করে সুরাট বন্দর আক্রমণ করেন এবং সেখানকার দিওয়ান আলী নকিকে সহস্তে হত্যা করেন। ধীর স্বভাবের এবং গভীর কূটনীতি জ্ঞানের অধিকারী আওরঙ্গজেব তাড়াহুড়া করে কিছু না করে বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। রাজধানীতে অবস্থানরত শাহজাতি রওশনারা ও তার অনুগত বিশ্বস্ত আমত্তদের মাধ্যমে পিতার এবং রাজধানীর সঠিক অবস্থা অবহিত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন। শাহজাহানের দু কন্যার মধ্যে বড় কন্যা জাহানারা ছিলেন পিতা এবং বড় ভাই দারা শিকোর সমর্থক, এবং রওশনারা অর্থাৎ কনিষ্ঠ কন্যা রওশনারা ছিলেন আওরঙ্গজেবের সমর্থক। আওরঙ্গজেব শাহ সুজার সাথে দারা শিকোর ব্যাপারে আগেই চুক্তিবদ্ধ ছিলেন। এবার তিনি দারাকে ধ্বংস করার জন্য মুরাদকেও নিজের পক্ষে আনেন। আগ্রার পথে অর্থাৎ আগ্রা আসার পথে অগ্রসরমান মুরাদের সাথে মালাবে আওরঙ্গজেবের সাক্ষাৎ ঘটে। কুশলী আওরঙ্গজেব তার উদ্দেশ্য সিদ্ধির জন্য মুরাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয় যে যুদ্ধ জয়ের পর পাঞ্জাব, আহমেদাবাদ, আফগানিস্তান, কাশ্মীর ও সিন্ধু মুরাদকে দেওয়া হবে, আর সাম্রাজ্যের বাকি অংশ পাবেন আওরঙ্গজেব। তাছাড়া প্রাপ্ত সম্পদও উভয়ের মধ্যে বন্টন করা হবে এবং মুরাদ পাবেন 1/3 অর্থাৎ 3 ভাগের এক ভাগ পাবেন মুরাদ এবং বাকি 2 ভাগ পাবেন আওরঙ্গজেব। এই চুক্তিটি ছিল আওরঙ্গজেবের প্রথম কূটনৈতিক সাফল্য। এই চুক্তি সম্পাদনের পর আওরঙ্গজেব ও মুরাদের যৌথ বাহিনী দিল্লি অভিমুখে অগ্রসর হন। দিল্লি অভিমুখে অগ্রসর হওয়ার পরে যে সকল সংঘর্ষগুলো অর্থাৎ তাদের দিল্লি পথে যে সকল স্থানে তারা বাধার সম্মুখীন হন এবং যুদ্ধ করেন, সে সকল যুদ্ধ সমূহগুলো হলো, প্রথমেই যে জায়গায় বাধার সম্মুখীন হন সেখানে যে যুদ্ধ হয় সেই যুদ্ধের নাম ছিল বাহাদুরগড়ের যুদ্ধ। শাহজাদা শাহ সুজা নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে রাজমহলে সিংহাসন আরোহণ করেন, অর্থাৎ শাহ সুজা সিংহাসন আরোহণ করেন রাজমহলে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে। তিনি বিহার অধিকার করে এক বিশাল বাহিনী সহ রাজধানী অভিমুখে যাত্রা করেন। সম্রাট শাহজাহান শাহ সুজাকে প্রতিহত করার জন্য দারা শিকোর পুত্র সোলাইমান শিকোকে প্রেরণ করেন। সোলাইমান শিকো অম্বরের রাজা জয় সিংহের সহযোগিতায় 1658 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে বারাণসীর নিকট বাহাদুরগড়ের যুদ্ধে শাহ সুজাকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে শাহ সুজা বাংলায় পলায়ন করতে বাধ্য হন। দরমাটের যুদ্ধ।
পূর্বে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পূর্বে বলেছি যে আওরঙ্গজেব দারা শিকোর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি হিসেবে মুরাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল, অর্থাৎ আওরঙ্গজেব দারা শিকোকে পরাজিত করার জন্য মুরাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এরপর নিজের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে গোলকুন্ডা ও বিজাপুরের সুলতানদের সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করেন আওরঙ্গজেব। মারাঠা নেতা শিবাজির সাথে সদ্ভাব তৈরি করে তার সাহায্য লাভেরও চেষ্টা করেন আওরঙ্গজেব। সমরশক্তি বৃদ্ধির লক্ষ্যে আওরঙ্গজেব নিজের সেনাবাহিনীতে কিছু ইউরোপীয় গোলন্দাজ সেনা নিয়োগ করেন। প্রয়োজনীয় সমর প্রস্তুতি সম্পন্ন করার পর আওরঙ্গজেব বুরহানপুর হয়ে নর্মদা নদী অতিক্রম করেন এবং দিপালপুরে এসে শাহজাদা মুরাদের সাথে মিলিত হন। তাদের যৌথ বাহিনী দিল্লির পথে অগ্রসর হয়ে উজ্জয়িনীর নিকটবর্তী দরমাট নামক স্থানে শিবির স্থাপন করেন। সম্রাট শাহজাহান আওরঙ্গজেব ও মুরাদের যৌথ বাহিনীকে মোকাবিলার জন্য যোধপুরের অধিপতি মহারাজা যশবন্ত সিংহকে নির্দেশ দান করেন। যশবন্ত সিংহকে সহযোগিতার জন্য কাসিম খানের নেতৃত্বে একটি রাজকীয় বাহিনী প্রেরণ করা হয়। কৌশলী আওরঙ্গজেব যশবন্ত সিংহের কাছে একজন ব্রাহ্মণের মাধ্যমে সংবাদ পাঠান যে তিনি তার পিতার সাথে সাক্ষাৎ করতে চান, যুদ্ধ করতে নয়। তিনি রক্তপাত এড়ানোর জন্য তার পথ থেকে সরে দাঁড়াতে যশবন্ত সিংহকে অনুরোধ করেন। যশবন্ত সিংহ আওরঙ্গজেবের পত্রটি প্রথমে আমলে না নিলেও পরে পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করেন এবং ভীত হয়ে দূত মারফত যুদ্ধ না করার অভিপ্রায়ের কথা, অর্থাৎ যুদ্ধ না করার ইচ্ছের কথা আওরঙ্গজেবকে জানান। তবে ইতিমধ্যে শান্তি প্রতিষ্ঠার সকল সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। 1658 খ্রিস্টাব্দের এপ্রিলে দরমাটে উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে রাজকীয় বাহিনী অর্থাৎ যশবন্ত সিংহের নেতৃত্বে সম্রাট শাহজাহানের যে বাহিনী, সে বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। বস্তুত রাজকীয় বাহিনীর নেতৃত্বের সমন্বয়হীনতা ও অনৈক্য, অনুন্নত রণকৌশল, রাজপুত এবং মুসলমান সৈন্যদের মধ্যে বৈরী মনোভাব এবং সর্বোপরি রাজকীয় বাহিনীর কয়েকজন সেনানায়কের আওরঙ্গজেবের সাথে গোপন সমঝোতা ইত্যাদি রাজকীয় বাহিনীর শোচনীয় পরাজয়ের কারণ ছিল। যুদ্ধে যশবন্ত সিংহের অনুসারী অনেক রাজপুত সেনাপতি নিহত হন। যশবন্ত সিংহ মারাত্মকভাবে আহত হয়ে রণক্ষেত্র ছেড়ে যোধপুরে ফিরে যান। এ যুদ্ধে কাসিম খানের নেতৃত্বাধীন মুসলিম সেনাপতিদের মধ্যে একজন নিহত হন এবং 4 জন সেনাপতি আওরঙ্গজেবের সাথে গোপনে সমঝোতা করেন। আওরঙ্গজেবের বাহিনীর বিরুদ্ধে রাজকীয় বাহিনীকে সহযোগিতা করার জন্য দারা শিকো তার পুত্র সোলাইমান শিকোকে বিহার থেকে ডেকে পাঠিয়েছিলেন। অবশ্য তার আসার আগেই যুদ্ধের ফলাফল চূড়ান্ত হয়ে যায়। দরমাটের যুদ্ধে বিজয়ের ফলে আওরঙ্গজেবের সামরিক শক্তি, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং তিনি উত্তরাধিকার সংগ্রামে বলতে গেলে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। দরমাটের যুদ্ধে জয় লাভ করে আওরঙ্গজেব শত্রুপক্ষের বিপুল পরিমাণ সম্পদ ও যুদ্ধাস্ত্র করায়ত্ত করেন। অতঃপর বিজয়ী শাহজাদা গোয়ালিয়রের মধ্য দিয়ে চম্বল নদী পার হয়ে সামুগড় নামক স্থানে শিবির স্থাপন করেন। এরপরে যে যুদ্ধটি হয় সেই যুদ্ধটির নাম হলো সামুগড়ের যুদ্ধ। দরমাটের যুদ্ধে রাজকীয় বাহিনীর শোচনীয় পরাজয়ের যুবরাজ দারা শিকো হতাশ ও ক্ষুব্ধ হন। পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তিনি আওরঙ্গজেবের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন। প্রায় 50,000 সৈন্যের একটি বিশাল বাহিনী নিয়ে দারা শিকো আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দরমাটের যুদ্ধে বিজয়ের ফলে উজ্জীবিত আওরঙ্গজেব একটি শক্তিশালী বাহিনী সহ ইতিমধ্যে সামুগড়ে অবস্থান করছিলেন। 1658 খ্রিস্টাব্দের মে মাসে দারা শিকো আওরঙ্গজেবের বাহিনী সামুগড়ে এক রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি হয়। দারা শিকোর রণনিপুণ সেনাপতি ছিলেন না, অর্থাৎ দারা শিকো মূলত একজন যোদ্ধা ছিলেন না এবং যুদ্ধবিদ্যায় উনি তেমন পারদর্শী ছিলেন না। এক্ষেত্রে আওরঙ্গজেবের সাথে তার কোনো তুলনাই চলে না। এই যুদ্ধে দারার পক্ষে তার কনিষ্ঠ পুত্র সিফির সিকো, মুঘল সেনাপতি খলিলুল্লাহ খান, রুস্তম খান এবং রামসিংহ সহ বহু রাজপুত অংশ নিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো ফল লাভ হয়নি। দারা শিকোর ভুল রণকৌশল,
সৈন্য সংগঠন সৈন্য সংগঠনে গলদ এবং সেনানায়কদের বিচক্ষণতার অভাব প্রভৃতি কারণে যুদ্ধে তিনি পরাজিত হন। অন্যদিকে আওরঙ্গজেব ও মুরাদের নেতৃত্বে পরিচালিত বাহিনী বীরত্বের সাথে যুদ্ধ করে। এ যুদ্ধে দারাশিকোর বাহিনীর রসদ শেষ হয়ে গেলে তারা আরও অসুবিধায় পড়ে। এই অবস্থায় যুদ্ধরত তারাকে বহনকারী হাতিটি তীরবিদ্ধ হলে সেনাপতি খলিলুল্লাহর পরামর্শে তিনি একটি অশ্বপিষ্টে অর্থাৎ হাতিটি থেকে নেমে একটি ঘোড়ার পিঠে আরোহণ করেন। বস্তুত এই ঘটনার পর দারার বাহিনী তাকে বহনকারী হাতির হাওদা শূন্য দেখে, অর্থাৎ উনি যে হাতিটিতে অবস্থান করছিলেন সে হাতিটি যখন ওনার সৈন্যবাহিনী দেখে যে শূন্য, তখন সৈন্যবাহিনী ভেবেছিল হয় দারাশিকো মারা গেছে অথবা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। এই অবস্থায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়, অর্থাৎ দারাশিকোর যে বাহিনী তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সুযোগে আওরঙ্গজেব ও মুরাদের নেতৃত্বে যৌথ বাহিনী প্রবল বিক্রমে দারাশিকোর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে পরাজিত করে। এই যুদ্ধে দারাশিকোর প্রায় 10,000 সৈন্য নিহত হয়। পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে দারাশিকো আগ্রায় পলায়ন করে। তবে আগ্রায় নিরাপদ বোধ না করায় রাজকীয় কোষাগারের বিপুল সম্পদসহ পিতা সম্রাট শাহজাহানের সাথে সাক্ষাৎ না করেই দারাশিকো তার পরিবারের সদস্য অনুচরদের নিয়ে দিল্লিতে পালিয়ে যান। সম্রাট শাহজাহান দিল্লির কোষাগারের সম্পদও দারাকে প্রদানের জন্য নির্দেশ দান করেন। এ বিষয়ে প্রায় সকল ঐতিহাসিক একমত যে শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংগ্রামে সামুগড় যুদ্ধ ছিল চূড়ান্ত মীমাংসাকারী একটি যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভের ফলে আওরঙ্গজেবের সিংহাসন আরোহণের উচ্চবিলাস বাস্তব রূপ লাভ করে এবং তার মুঘল সিংহাসন লাভ প্রায় নিশ্চিত হয়ে যায়। সম্রাট শাহজাহানের সিংহাসন চুক্তি ও কারারুদ্ধ। সামুগড়ের যুদ্ধের পর 1658 খ্রিস্টাব্দের জুন মাসে আওরঙ্গজেব বিজয়গর্বে আগ্রায় গমন করেন এবং বাগে নূর নামক স্থানে শিবির স্থাপন করেন। সেখান থেকে তিনি তার পিতা সম্রাট শাহজাহানের নিকট একটি পিটিশন পাঠান এবং ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সম্রাটের কাছে ক্ষমা প্রার্থনা করেন। দরখাস্তের অর্থাৎ যে পিটিশন পাঠান সেটাতে আওরঙ্গজেব লেখেন যে এই যুদ্ধের জন্য তিনি দায়ী নন, বরং দারাশিকোই তাকে এই যুদ্ধ করতে বাধ্য করেছেন। এদিকে অবস্থা বেগতিক দেখে সম্রাট শাহজাহান তার বিজয়ী পুত্র আওরঙ্গজেবের সাথে আপোষ মীমাংসার চেষ্টা করাই শ্রেয় বলে মনে করেন। পুত্রদের প্রতি অর্থাৎ আওরঙ্গজেবের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ সম্রাট তাকে আলমগীর নামক একটি তরবারি উপহার দেন এবং তার সাথে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করেন। আওরঙ্গজেব প্রথমে এতে সম্মত হয়েছিলেন, কিন্তু পরে সহজাত সন্দেহ প্রবণতা ও তার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে মত পরিবর্তন করেন। পরামর্শকগণ আওরঙ্গজেবকে বোঝাতে সক্ষম হন যে সাক্ষাতের ছলে সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে বন্দী করতে পারেন। আওরঙ্গজেবের পরামর্শদাতাগণ তাকে আগ্রা দুর্গ দখল এবং সম্রাটকে বন্দী করার পরামর্শ দেন। ইতিমধ্যে সম্রাট শাহজাহানের দারাকে লিখিত একটি গোপন পত্র আওরঙ্গজেবের হাতে এসে পড়ে এবং আওরঙ্গজেব বুঝতে পারেন সম্রাট তার সাথে দ্বৈত ভূমিকা পালন করছেন। এই অবস্থায় আওরঙ্গজেব তার পরামর্শকদের উপদেশ গ্রহণ করেন এবং দুর্গ দখল করে পিতাকে বন্দী করার জন্য তার পুত্র শাহজাদা মুহাম্মদকে প্রেরণ করেন। দুর্গরক্ষক ও সম্রাটের দেহরক্ষীরা মুহাম্মদকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। অতঃপর বিজয়ী আওরঙ্গজেব তার পিতাকে বন্দী করেন এবং হেরেমের ভিতরেই তার গতিবিধি নিয়ন্ত্রণ করে রাখেন। পিতার সাথে বড় বোন জাহানারাকেও গৃহবন্দী ও নিয়ন্ত্রিত জীবনযাপনে বাধ্য করা হয়। পিতা পুত্রের মধ্যে সমঝোতা করার জন্য জাহানারার উদ্যোগও সফল হয়নি। ফলে সম্রাট শাহজাহানকে দুর্ভাগ্যজনক বন্দিত্বের জীবন বরণ করতে হয়। সম্রাট শাহজাহান তার জমকালো জীবনের মধ্য দিয়ে রাজ্য শাসন শুরু করেছিলেন, কিন্তু শেষ জীবনে তিনি এক চরম দুর্দশার মধ্যে নিপতিত হন। অর্থাৎ সম্রাট শাহজাহানের প্রথম জীবন এবং শেষ জীবনের মধ্যে ব্যাপক একটি পার্থক্য পরিলক্ষিত হয়। শাহজাদা মুরাদের বন্দিত্ব এবং মৃত্যুদণ্ড। সম্রাট শাহজাহানের বন্দিত্বের মধ্য দিয়ে নিজেকে মুঘল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আওরঙ্গজেবের প্রচেষ্টা দেখে শাহজাদা মুরাদ ক্ষুব্ধ হন। তিনি আওরঙ্গজেবের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনেন। এ নিয়ে দু ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। সম্রাট শাহজাহানকে আগ্রার প্রাসাদে বন্দী করে রাখার পর তিনি 1658 খ্রিস্টাব্দের জুন মাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে মাথুরায় পৌঁছান।
তাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে শাহজাদা মুরাদ আওরঙ্গজেবের বিরুদ্ধে সৈন্য সংগঠিত করার চেষ্টা করেন। তবে আওরঙ্গজেব তাকে দমনের জন্য সরাসরি যুদ্ধ এড়িয়ে কৌশলের আশ্রয় নেন। কুশলী আওরঙ্গজেব মথুরার নিকট তার শিবিরে মুরাদকে নৈশভোজের আমন্ত্রণ জানান। সরলমনা মুরাদ নৈশভোজে যোগদান করতে এলে তাকে খাবার দাবারের সাথে প্রচুর মদ পরিবেশন করা হয়। অতিরিক্ত মদ্যপানের পর মুরাদ ঘুমিয়ে পড়লে তাকে বন্দি করে প্রথমে দিল্লির সলিমগড়ে এবং পরে গোয়ালিয়র দুর্গে স্থানান্তর করা হয়। বন্দি অবস্থায় তাকে বিনা কারণে গুজরাটের দিওয়ান আলী নকিকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়। বিচারক হত্যার অভিযোগে মুরাদকে প্রাণদণ্ড প্রদান করেন। 1661 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। হতভাগ্য শাহজাদা মুরাদকে গোয়ালিয়র দুর্গে সমাহিত করা হয়। এভাবে তার অর্থাৎ আওরঙ্গজেবের এক প্রতিদ্বন্দ্বীর জীবন অবসান ঘটে। আওরঙ্গজেবের সিংহাসনারোহণ 1658 খ্রিস্টাব্দে প্রতিদ্বন্দ্বী ভাই মুরাদকে বন্দী করার পর বিজয়ী আওরঙ্গজেব দিল্লি গমন করেন। দারা শিকো দিল্লিতে সৈন্য সংগ্রহ ও শক্তি সঞ্চয়ে ব্যর্থ হয়ে লাহোরে চলে যায়। এই সুযোগে আওরঙ্গজেব দিল্লি গমন করেন এবং এখানে 1658 খ্রিস্টাব্দের 21শে জুলাই আওরঙ্গজেব নিজেকে সম্রাট হিসেবে অর্থাৎ মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন। তিনি আলমগীর উপাধি গ্রহণ করে রাজমুকুট গ্রহণ করেন। শাহ সুজার প্রতিদ্বন্দ্বিতার অবসান। উত্তরাধিকার সংগ্রামে আওরঙ্গজেবের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাদা শাহ সুজা। বাহাদুরগড়ের যুদ্ধের পর পরিবর্তিত পরিস্থিতিতে দারা শিকোর পুত্র সুলাইমান শিকো আওরঙ্গজেবের বিরুদ্ধে জোট গঠনের উদ্দেশ্যে 1658 খ্রিস্টাব্দের মে মাসে শাহ সুজার সাথে একটি চুক্তি সম্পাদন করেন। এ সন্ধির শর্তানুসারে শাহ সুজার উপর বাংলা, বিহার, উড়িষ্যার সার্বভৌম ক্ষমতা তার উপর ন্যস্ত করা হয়। এ অবস্থায় আওরঙ্গজেবের আধিপত্য স্বীকার না করে সামুগড়ের যুদ্ধের পর তিনিও সিংহাসন লাভের জন্য চেষ্টা অব্যাহত রাখেন। দিল্লির মুঘল সম্রাট হিসেবে অভিষেক সম্পন্নের পর আওরঙ্গজেব তার ভাই শাহ সুজাকে একটি পত্র মারফত সমঝোতা প্রস্তাব পাঠান। আওরঙ্গজেব শাহ সুজাকে তার প্রত্যাশা পূরণের কথা বলেন, কিন্তু শাহ সুজা তাকে বিশ্বাস করতে না পেরে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। আওরঙ্গজেব তার বিশ্বস্ত সেনানায়ক মীর জুমলার নেতৃত্বে তার বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেন। 1659 খ্রিস্টাব্দের 5 জানুয়ারি এলাহাবাদের নিকট খাজোয়ার যুদ্ধে শাহ সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান। 1660 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে চূড়ান্ত যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনীর মুখোমুখি হয় এবং পরাজয় বরণ করে। তান্ডাতে চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা ত্যাগ করে বাংলা ছেড়ে আরাকানে আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নেন শাহ সুজা। তিনি সপরিবার এবং দলবল নিয়ে 1660 খ্রিস্টাব্দের 6 এপ্রিল তান্ডা ত্যাগ করে ঢাকা হয়ে আরাকানের পথে নোয়াখালীর বুলুয়া থেকে জাহাজে ওঠেন। শাহ সুজার পরিকল্পনা ছিল প্রথমে মক্কা যাওয়া এবং সেখান থেকে পারস্য বা তুরস্কে চলে যাওয়া, কিন্তু মে মাসে সমুদ্র উত্তাল থাকা এবং বর্ষা মৌসুম হওয়ায় তিনি কয়েক মাসের জন্য আরাকান রাজের নিকট আশ্রয় প্রার্থনা করেন। আরাকানের রাজধানীতে পৌঁছলে রাজা তার মন্ত্রীমণ্ডলীর মাধ্যমে সুজাকে সাদরে গ্রহণ করেন। শহরের উপকণ্ঠে থাকার জন্য তাকে একটি বাড়িও দেয়া হয়, কিন্তু যতই দিন যেতে থাকে ততই অতিথির প্রতি রাজার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে থাকে। সুজার সঙ্গে থাকা সম্পদ হস্তগত করা বা সুজার সুন্দরী ও সংস্কৃতবান মেয়েদের একজনকে পত্নী হিসেবে পাওয়ার অভিলাষ থেকে সুজার সঙ্গে রাজার বিরোধ বাধে। শাহ সুজাকে তার পরিবার ও দলবল সহ নিপীড়ন করে মারা হয়। শুধু সামান্য কয়েকজন গ্রামাঞ্চলে পালিয়ে গিয়ে নিদারুণ হত্যাযজ্ঞ থেকে নিস্তার পায়। দারা শিকোর চূড়ান্ত পরাজয় এবং মৃত্যু। আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে এসে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করায় দারা শিকো দিল্লি ত্যাগ করে লাহোর গিয়ে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেন, কিন্তু আওরঙ্গজেবের তাড়া খেয়ে তিনি প্রথমে মুলতান, থাট্টা ও কচ্ছের মধ্য দিয়ে গুজরাটের কাথিওয়ারে আশ্রয় নেন। গুজরাটের শাসনকর্তা শাহনওয়াজ খানের সহযোগিতায় দারা একটি সেনাবাহিনী সংগঠিত করেন। গোলকুন্ডা ও বিজাপুরের শিয়া শাসকগণও দারার প্রতি সহযোগিতার হাত বাড়ান। এখানে সৈন্য সংগ্রহ করে দারা শিকো আওরঙ্গজেবের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেন। এ সময় মহারাজা যশবন্ত সিংহের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়ে দারা শিকো আজমিরে যান। তবে শেষ পর্যন্ত যশবন্ত সিংহ তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। ইতিমধ্যে আওরঙ্গজেবের সাথে তার সমঝোতা হয় এবং তিনি দারা শিকোকে সাহায্য দানের
প্রতিশ্রুতি ভঙ্গ করেন। 1659 খ্রিস্টাব্দের 22 এপ্রিল আজমিরের সন্নিকটে দেওরায়ে আওরঙ্গজেবের বাহিনী ও দারা শিকোর বাহিনী মুখোমুখি হয়। যুদ্ধে আওরঙ্গজেবের বাহিনীর হাতে দারা শিকো চূড়ান্ত পরাজয় হয়। ভাগ্য বিড়ম্বিত দারা কোথাও আশ্রয় না পেয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে উত্তর পশ্চিম সীমান্ত অতিক্রম করার পথে বোলান গিরিপথের অনতিদূরে দাদর নামক স্থানে উপনীত হন। এখানে আফগান দলপতি জিয়ন খান দারাকে আশ্রয় দেন। উল্লেখ্য যে দারা শিকোর সাহায্যে এ বালুচ সর্দার একবার শাহজাহানের রোশানল থেকে প্রাণে রক্ষা পেয়েছিলেন। তবে দাদরে দারার অবস্থান সুখকর হয়নি। এখানে তার দুর্ভাগ্যের সাথী প্রিয়তমা পত্নী নাদিরা বেগমের মৃত্যু ঘটে। প্রচণ্ড দুঃসময়ে জীবনসঙ্গীর মৃত্যুতে দারা মানসিকভাবে ভেঙে পড়েন। দারার এ চরম শোকের দিনে তার আশ্রয়দাতা জিয়ন খান তার সাথে বিশ্বাসঘাতকতা করেন। দারাকে সপরিবারে মোগল বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। মোগল সেনাপতি বাহাদুর খান বন্দি দারাকে তার পুত্র সিফির শিকো ও দুকন্যা সহ দিল্লিতে নিয়ে আসেন। আওরঙ্গজেব তার বড় ভাই দারা শিকোকে চরমভাবে লাঞ্ছিত করেন। তাকে জীর্ণ কাপড় পরিয়ে পুত্র সিফির শিকো সহ একটি কুৎসিত গাদার পিঠে বসিয়ে দিল্লির রৌদ্রদগ্ধ রাজপথে ঘোরানো হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার উল্লেখ করেন যে যিনি বারবার বিজয়ী বেশে দিল্লিতে প্রবেশ করেছেন, সে দারা শিকোর আজ এ অবমাননাকর দৃশ্য অবলোকন করে দিল্লির সাধারণ নাগরিকেরা কেঁদে ফেলেন। তবে রাজ রোষের ভয়ে নীরবে তা সহ্য করেন। কেবল অপমান অপর্যস্ত করেই আওরঙ্গজেব নিবৃত থাকেননি। দারা শিকোকে জীবিত রাখা ভবিষ্যতের জন্য বিপদের কারণ হতে পারে ভেবে আওরঙ্গজেব তাকে হত্যার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে আওরঙ্গজেব নিজে একক সিদ্ধান্ত না নিয়ে আমত্ত ও ওলেমাদের মতামত চান এবং আমত্ত ওলেমাগণ দারা শিকোর মৃত্যুদণ্ডের ব্যাপারে মত প্রকাশ করেন। 1669 খ্রিস্টাব্দের 30 আগস্ট দারা শিকোকে প্রাণদণ্ড দেয়া হয়। দারা শিকোর সাথে তার পুত্র সিফির শিকোকেও হত্যা করা হয়। হতভাগ্য দারা শিকোকে দিল্লিতে হুমায়ুনের সমাধিসৌধে সমাহিত করা হয়। শাহ সুজার সাথে সখ্যতা ও গোপন সমঝোতার অভিযোগে দারা শিকোর পুত্র সুলাইমান শিকোকে 1661 খ্রিস্টাব্দে গ্রেফতার করা হয়। তাকে গোয়ালিয়র দুর্গে বন্দী রাখা হয়। 1662 খ্রিস্টাব্দে গোয়ালিয়রে বন্দী থাকা অবস্থায় সুলাইমান শিকো মারা যান। অভিযোগ রয়েছে তাকে পানীয় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। এভাবে নানা রকম কুটচাল, প্রতারণা ও রক্তক্ষরণের মধ্য দিয়ে সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে। পিতা সম্রাট শাহজাহানকে বন্দী এবং প্রতিদ্বন্দ্বী 3 ভাইকে পরাজিত করে উত্তরাধিকার সংগ্রামে বিজয়ী আওরঙ্গজেব মুঘল রাজমুকুট অধিকার করেন। ধন্যবাদ সবাইকে।